নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং তোমরা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছো আজকের বিষয়বস্তু পদার্থবিদ্যা এবং পদার্থবিদ্যার মধ্যে যে অধ্যায়কে বাছা হয়েছে স্থিতিবিজ্ঞান, সেটা নিয়ে আমাদের সম্ভাব্য প্রশ্নাবলী তৈরি রয়েছে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মনের ভিতরে সেগুলো অবশ্যই করতে পারো, কারণ যে প্রশ্ন করা হচ্ছে তার মধ্যে থেকে তোমাদের কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে করতে পারো। যারা যারা এটা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা অধ্যায় স্থিতিবিজ্ঞান, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলবো আমাদের এডুকেশন অনলাইন অনুষ্ঠানের সঙ্গে তোমরা যুক্ত হও। সরাসরি নাম্বার স্ক্রিনে একটু বাদেই দেখতে পাবে। যোগাযোগ করার জন্য, স্যারকে প্রশ্ন করার জন্য এখন দেখতে পাচ্ছ 9062206209, আরেকটি নাম্বার যাচ্ছে 9051112792। এই দুটো নাম্বারে তোমরা এই মুহূর্তে ফোন করতে পারো আজকের বিষয়বস্তুকে কেন্দ্র করে। এবং আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সৌরভ দাশগুপ্ত, মিত্র ইনস্টিটিউশন মেইন। স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যারের কাছ থেকে আমরা এক এক করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো, আর তোমরা কিন্তু ডেফিনেট করে কপি রেডি রাখো নোট ডাউন করার জন্য। স্যারের কাছে অনেক স্বাগত জানাবো। স্যারকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নে যাব। অধ্যায় স্থিতিবিজ্ঞানের প্রথম প্রশ্ন, কণা ও বিস্তৃত বস্তুর পার্থক্য কি? ক্লাস 11-এর এই অংশটা অর্থাৎ স্থিতিবিজ্ঞান, এখানে আলোচনা আজকে আমরা করব। স্থিতিবিজ্ঞানের মূল বিষয়টা হচ্ছে যে কোনো একটা বস্তু, সেই বস্তু স্থির অবস্থায় আছে, সেই আলোচনাটাই হচ্ছে স্থিতিবিজ্ঞানের বিচার্য বিষয়। অর্থাৎ বস্তু কিভাবে স্থির অবস্থায় আছে, বিভিন্ন বলের ক্রিয়ায় বস্তু কিভাবে সাম্যে আছে, সেটাই আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে কণা। কণা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যার কোনো একটা ডট, একটা বিন্দু, যার কোনো মানে নির্দিষ্ট আকার বা আয়তন এরকম কিছু নেই, সমস্ত ভর এক জায়গায় স্থির, অর্থাৎ এক জায়গায় কেন্দ্রীভূত, সেটাকেই বলা হচ্ছে কণা। অর্থাৎ কণা যখন আমরা বলবো তখন কণার উপর বল প্রযুক্ত হলে সেই কণার কিন্তু কোনো রোটেশনাল মোশন হবে না, কোনো ঘূর্ণন বেগ, আবর্ত বেগ হবে না। ওই কণার ক্ষেত্রে শুধুমাত্র সরলরৈখিক গতি আমরা দেখতে পাব। এই কণা হচ্ছে বিভিন্ন বৃহদাকার বস্তু, তাদের যখন আমরা তার উপর ক্রিয়াশীল বলের গণনা করি তখন আমরা সমস্ত ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়, ধরে এই গণনাটা করা হয় গণনার সুবিধার জন্য। সুতরাং কণা হচ্ছে আকার এবং আয়তনহীন একটি বিন্দু ভর, এবং একটি বিস্তৃত বস্তু হচ্ছে অসংখ্য কণার সমষ্টি। এবং বিস্তৃত বস্তুর যে অসংখ্য কণার সমষ্টি, সমস্ত কণাগুলির মোট ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত ধরা হয় এবং সেখানেই আমরা কণার ধারণাটা প্রতিষ্ঠা করি। অর্থাৎ বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যে কণার ধারণা আমরা বলি, সেটার ক্ষেত্রে আমরা ধরে নিই যে সমস্ত ভর একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত। অর্থাৎ বিস্তৃত বস্তুর ক্ষেত্রে ঘূর্ণন, বল প্রয়োগ করলে ঘূর্ণন বা আবর্তগতি হতে পারে, কিন্তু কণার ক্ষেত্রে বল প্রয়োগ করলে কেবলমাত্র রৈখিক গতি সম্পন্ন হয়। এটা গেল প্রথম প্রশ্ন, কণা এবং বিস্তৃত বস্তুর পার্থক্য কি। এবং পরের যে প্রশ্নটা এর প্রেক্ষিতে আসছে, দৃঢ় বস্তু কাকে বলে? দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে একটি বস্তু যার মধ্যে যে কোনো দুটি বিন্দু, দৃঢ় বস্তুর মধ্যে যে কোনো দুটি বিন্দু, তাদের পারস্পরিক দূরত্ব সবসময় স্থির। অর্থাৎ বস্তুটাকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সে সংকুচিত হয় না, অর্থাৎ যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কমে যায় না। অথবা যদি এমনভাবে বল প্রয়োগ করা হয় যাতে ওর আয়তন বৃদ্ধি পায়, তাহলেও দুটি বস্তুর পারস্পরিক দূরত্ব পরিবর্তন হবে। অর্থাৎ দৃঢ় বস্তু হবে সেই বস্তু যার ক্ষেত্রে দেখা যাবে যে বাইরে থেকে বল প্রয়োগ করলেও বস্তুর মধ্যে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর পারস্পরিক দূরত্ব সর্বদা সমান থাকছে, এবং বাইরের প্রযুক্ত বল দ্বারা বস্তুর আকার বা আকৃতি বা আয়তনের কোনো পরিবর্তন করা যাচ্ছে না, তাকে আমরা বলবো দৃঢ় বস্তু। প্রসঙ্গত বলে রাখি যে আগে যে আলোচনা করেছি কণা এবং বিস্তৃত বস্তু,
এই দৃঢ় বস্তুর মধ্যে কিন্তু যে কোনো দুটো কণা বলতে নির্দিষ্ট ভরসম্পন্ন কণার কথাই বলা হলো, অর্থাৎ নির্দিষ্ট ভরসম্পন্ন দুটি কণা m1 এবং m2, তাদের পারস্পরিক দূরত্ব যদি r হয় তাহলে বল প্রয়োগ করলে এই r এর মানের কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো না। এইটাই হলো দৃঢ় বস্তু। তারপরে প্রশ্নে যাব আমরা, 2 নম্বর প্রশ্নে ছিলাম, এরপরে নেক্সট প্রশ্নে যাচ্ছি আমরা। 3 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর ভরকেন্দ্র কাকে বলে? নাম্বার 3। হ্যাঁ, ভরকেন্দ্রের আলোচনায় আমরা আবার প্রথম প্রশ্ন যেটা ছিল কণা এবং বিস্তৃত বস্তু, ওই জায়গা থেকে বলি যে একটা বৃহৎ বস্তুকে আমরা কণা সমস্ত ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত ধরি এবং ওই বিন্দুটাকে আমরা ভরকেন্দ্র বলি। আসলে বিষয়টা হচ্ছে একটা বৃহৎ বস্তু যদি সরণ ঘটে, অর্থাৎ বৃহৎ বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাহলে তার উপরে অবস্থিত যে কণাগুলো, সেই কণাগুলো একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে। কিন্তু বৃহৎ বস্তুর ক্ষেত্রে বিভিন্ন কণা বিভিন্ন দূরত্ব অতিক্রম করতে পারে যদি বস্তুর ঘূর্ণন হয়। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিই যে বৃহৎ বস্তুকে যখন আমরা কণা ধরি তখন আমরা ধরে নিই যে বৃহৎ বস্তুর যে সরণ হচ্ছে, সেই সরণ ওই বস্তুর আকারের থেকে বড় যদি হয় তাহলে বৃহৎ বস্তুকে কণারূপে কল্পনা করাটা সার্থক হয়। এই যে কণারূপে কল্পনা করা হলো, সেক্ষেত্রে ধরা হলো যে বৃহৎ বস্তুর সমস্ত ভর একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত। এই যে সমস্ত ভর নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত এবং কেন্দ্রীভূত ধরে নিয়ে গণনা করে আমরা সফল হলাম, অর্থাৎ দৃঢ় বস্তুর গতি সম্পর্কিত আলোচনায় আমরা যে গণনা করলাম সেগুলোর সঠিক ফল পেলাম, তখন এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হবে ভরকেন্দ্র। আচ্ছা, এই ভরকেন্দ্র সম্পর্কে আমরা একটুখানি একটা ডায়াগ্রাম দেখতে পাই এখানে যদি, তাহলে আমরা প্রথম যদি ডায়াগ্রামটা দেখতে পাই তাহলে এখানে দুটি বস্তু m1 এবং m2, দুটি বস্তু, তারা একটি নির্দিষ্ট একটা স্থান ভেক্টর দিয়ে দেখানো হয়েছে r1 এবং r2। r1 এবং r2 এই দুটো হচ্ছে তাদের অবস্থান ভেক্টর, m1 m2 হচ্ছে দুটি ভর। তাহলে এই m1 m2-র ক্ষেত্রে এদের যে ভরকেন্দ্র সেটা হচ্ছে m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা, এইটা বড় করে দিই, হ্যাঁ, বোঝা যায়। এইটা ক্ষেত্রে আমরা এখানে m1 r1 প্লাস m2 r2 ডিভাইড বাই m1 প্লাস m2, এইটা হচ্ছে একটা নির্দিষ্ট xyz যে একটা কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেম সাপেক্ষে m1 এবং m2 দুটি ভরের কথা বলা হয়েছে। এই ভর দুটো যখন আমরা বলছি m1 r1 m2 r2, আসলে আমরা এখানে ভ্রামকের কথা আসছি। এই ভ্রামকের প্রসঙ্গে আমরা এরপরে আলোচনা করব, কিন্তু এখানে মনে রাখতে যেটা হবে সেটা হচ্ছে m1 r1 প্লাস m2 r2 ডিভাইড বাই m1 প্লাস m2 মোট ভর। এই যে রাশিমালাটা আমরা বললাম এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এইটা ব্যবহার করে আমরা দেখেছি বিগত বছরগুলিতে প্রশ্ন এসছে অ্যানুয়াল পরীক্ষায় যে এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করেছি, অর্থাৎ সেন্টার অফ মাস যে জায়গায় হবে সেইটা নির্ণয় করেছি। এখানে এই ধরো এই যে পেনটা, এই পেনটার ক্ষেত্রে আমরা যদি এরকম জায়গায় আঙুল রাখি তাহলে পেনটাকে হয়তো স্থির রাখা সম্ভব হয়। এরকম জায়গায় যদি আঙুল রাখি তাহলে স্থির রাখা সম্ভব হয়, ব্যালেন্স করা যায়। হ্যাঁ, এটাকে ব্যালেন্স করা যায়। তাহলে এর দুদিকে অনেকটা দাঁড়িপাল্লার নীতির মতো ব্যবহৃত হয়, অর্থাৎ মোট ভরটা এমন একটা বিন্দুতে ক্রিয়া করছে, সেই বিন্দুটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এটাকে ব্যালেন্স করা সম্ভব হয়। এ প্রসঙ্গে বলি যে কোনো বস্তু তার ভরকেন্দ্র বরাবর যদি বল প্রয়োগ করা হয়, কেবলমাত্র রৈখিক গতি তার মধ্যে সঞ্চারিত হয়, কোনো রকম ঘূর্ণন বেগ বা আবর্ত গতি দেখতে পাওয়া যায় না। অর্থাৎ ভরকেন্দ্রের
একটা ধর্মই হচ্ছে ভরকেন্দ্র এমন একটা বিন্দু যে বিন্দু বরাবর বল প্রয়োগ করা হলে কোনো বস্তুতে কেবলমাত্র রৈখিক বেগ সঞ্চারিত হয়, অর্থাৎ ওই বস্তুর মধ্যে কোনো রকম ঘূর্ণন বেগ বা আবর্ত বেগ দেখতে পাওয়া যায় না। এই বিন্দুটাকেই বলা হয় কোনো বস্তুর ভরকেন্দ্র। ভরকেন্দ্র এই ভৌত বিজ্ঞানের আলোচনা বা পদার্থবিদ্যার আলোচনার ক্ষেত্রে ভরকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আমরা ভরকেন্দ্রের অবস্থানও দেখতে পাবো। আমরা যদি পরের ছবিটায় যাই তাহলে আমরা দেখব যে ভরকেন্দ্র একটা এখানে যেমন একটা 3 ডাইমেনশনাল প্লেনে আমরা ভরকেন্দ্রের কথা বলেছি, সেরকম একটা 2 ডাইমেনশনাল প্লেনেও আমরা ভরকেন্দ্রের আলোচনা করতে পারি। যদি এই ডায়াগ্রামটা আমরা দেখি তাহলে আমরা দেখব যে একটা নির্দিষ্ট অবস্থান, এইখানে একটা নীল রঙের একটা ডট চিহ্ন রয়েছে ভরকেন্দ্র, এবং এই ভরকেন্দ্র হচ্ছে M1 এবং M2, এই দুটি ভরের মধ্যে যেটি বেশি হবে, M1 এবং M2-র মধ্যে যেটি বেশি হবে অনেকটা তার দিকে ভরকেন্দ্র সরে আসবে। x1 দূরত্বে, অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমের যে মূলবিন্দু থেকে x1 দূরত্বে M1 ভর এবং x2 দূরত্বে M2 ভর রয়েছে। এই দুটি ভরের যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রটা হবে, যদি M2 বেশি হয় M2-র দিকে একটু ঘেঁষে থাকবে, আর M1 যদি বেশি হয় তাহলে M1-এর দিকে একটু ঘেঁষে থাকবে। এবং এই প্রসঙ্গে বলি যে একটি বস্তুর যখন যখন তার মধ্যে গতি সঞ্চারিত হয়, অর্থাৎ বস্তু যদি গতিশীল হয়, তখন দেখা যায় এই ভরকেন্দ্রর গতিটা অত্যন্ত গুরুত্ব লাভ করে। অর্থাৎ ভরকেন্দ্রের গতিটাই কিন্তু আমরা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আলোচনা করি। অর্থাৎ M1 এবং M2 এই দুটো মিলিয়ে যদি একটি বস্তু আমরা কল্পনা করি, তাহলে সেই বস্তুর মধ্যে ভরকেন্দ্র যে বিন্দুটা, সেই ভরকেন্দ্রের গতিটাই কিন্তু আমরা আলোচনা করব। এইটাই হলো ভরকেন্দ্র। এইবার আমরা যাব নেক্সটে। হ্যাঁ, পরের প্রশ্নে আমরা যেতে পারি। প্রশ্নে যাব, কোন বস্তুর রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে ভরকেন্দ্রের গতি সম্বন্ধে বল। হ্যাঁ, কোনো বস্তুর রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে, অর্থাৎ বস্তুর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুর মোট ভরবেগ সংরক্ষিত থাকে, এটা আমরা জানি। এবার মোট ভরবেগ যদি সংরক্ষিত থাকে তাহলে আমরা এখানে একটা পেজ পেতে পারি আমি। হ্যাঁ, রৈখিক ভরবেগ যদি সংরক্ষিত থাকে, ধরা যাক একটা বিস্তৃত বস্তু, তার মধ্যে M1 M2 বিভিন্ন কণা রয়েছে। M1 M2 বিভিন্ন কণা যদি থাকে একটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, ধরা যাক একটা বিস্তৃত বস্তু আমরা কল্পনা করলাম, সেই বিস্তৃত বস্তুর মধ্যে বিভিন্ন ভর রয়েছে, M1 M2 M3 এরকম বিভিন্ন ভর রয়েছে। এবার এই বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এর যদি প্রতিটা কণার আলাদা বেগ সম্পন্ন হয়, এটা V1 V2 ও V3 এরকম হয়, তাহলে এর যে মোমেন্টাম, প্রথমটার ক্ষেত্রে যে ভরবেগ সেটা M1 V1, দ্বিতীয়টার ক্ষেত্রে ভরবেগ M2 V2। এইভাবে যদি আমরা এটা সামেশান করি এবং n সংখ্যক কণা যদি এরকম হয়, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হলো M1 V1 প্লাস M2 V2 প্লাস অ্যান্ড সো অন করে এটা Mn Bn এরকম একটা রাশি হলো। তাহলে এই রাশিটার ক্ষেত্রে যদি মোট ভরবেগটাকে আমরা এখানে যদি P ধরি, তাহলে ভরবেগের পরিবর্তনের হার সেটা হলো এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ বাইরে থেকে যে বল প্রযুক্ত হলো, সেই প্রযুক্ত বল এই ভরবেগের পরিবর্তনের হারের জন্য দায়ী। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এটা পরস্পর সমান, এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রমাণ করেছি। তাহলে এই ডিপিডিটি হচ্ছে F এক্সটার্নাল যদি হয়, তাহলে এখানে আমরা বলতে পারি যে টোটাল মাস যদি m হয় এবং ভরকেন্দ্রের যদি বেগ v হয়, ভরকেন্দ্রের বেগ যদি v হয়, তাহলে m ডিভিডিটির সমান। এইটা হলো আমরা এখান থেকে বলতে পারছি। তাহলে F এক্সটার্নাল যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, তাহলে P কনস্ট্যান্ট হয়, অর্থাৎ P
পিটা ধ্রুবক হলো, পি যদি ধ্রুবক হয় অর্থাৎ পি এর কোনো পরিবর্তন হলো না, বাইরে থেকে বল প্রযুক্ত হওয়ার ফলে পি এর কোনো বাইরে থেকে বল প্রযুক্ত না হওয়ার ফলে পি এর কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হলো না। ভরবেগের যদি পরিবর্তন না হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিও কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। তার মানে যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে যে বিস্তৃত বস্তুর আলোচনা আমরা করছি সেই বিস্তৃত বস্তুর ভরকেন্দ্রের বেগ, রৈখিক বেগ স্থির থাকে। এইটাই আমরা এই প্রশ্নের উত্তর, এটাই আমরা জানতে পারলাম। অর্থাৎ বাইরে থেকে বল প্রযুক্ত না হলে ভরকেন্দ্রের রৈখিক বেগ স্থির থাকে, এইটা আমরা এখান থেকে জানতে পারলাম। আমরা নেক্সটে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলবো যে এই মুহূর্তে তোমাদের কোনো প্রশ্ন মনে থাকলে অবশ্যই ফোন করো, আমাদের নাম্বার এই স্টুডিওতে স্যারের সঙ্গে কথা বলতে অবশ্যই স্ক্রিনে দেখতে পাবে, এডুকেশন অনলাইন সরলেই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, একটু বলে দেখবে সেই নাম্বারে তোমরা ফোন করো। দুটি মোবাইল নাম্বার যাচ্ছে এবং সেই নাম্বার নোট করো 9062206209 এবং 9051111279। এই দুটো নাম্বারে তোমাদের প্রশ্ন অবশ্যই তোমরা রাখতে পারো স্যারের কাছে। আমরা নেক্সট প্রশ্নে যাব। কি ধরনের বস্তুর ভরকেন্দ্র বস্তুর বাইরে অবস্থান করে? হ্যাঁ, নাম্বার 5। এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি বস্তু বৃত্তাকার হয়, অর্থাৎ এরকম একটা গোল বস্তু হয়, তাহলে তার ভরকেন্দ্রের সেন্টারে হয়। একটা বস্তু, একটা রিং যদি না হয় তাহলে তার ভরকেন্দ্র সেন্টারে হয়, এবং সেন্টারে হলে বোঝাই যাচ্ছে এটা বস্তুর বাইরে অবস্থিত হয়। একই রকমভাবে যদি আমরা একটা এল আকৃতির বস্তুর কথা কল্পনা করি, এল আকৃতির বস্তুর কথা যদি কল্পনা করি তাহলে এক্ষেত্রেও ভরকেন্দ্র, এই যে অংশটা, এই অংশের ভরকেন্দ্র এরকম জায়গায় হবে যদি এটা সুষম একটা দণ্ড হয়, এবং এই অংশের ভরকেন্দ্র এখানে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে লাইনটা, এই লাইনের উপর একটা বিন্দুতে ভরকেন্দ্র তৈরি হবে। এই লাইনটা যেহেতু দুটো ভর সমান না, যেহেতু উপরের অংশের ভর বেশি, অর্থাৎ উপরের অংশ ঘেঁষে এরকম জায়গায় ভরকেন্দ্র উৎপন্ন হবে, এবং এক্ষেত্রেই এটা বোঝা যাচ্ছে যে ভরকেন্দ্রটা বস্তুর বাইরে অবস্থিত। এই ভরকেন্দ্র প্রসঙ্গে একটা কথা বলি, যে আমরা ওই জয় বাবা ফেলুনাথ দেখেছি, সেখানে নাইফ থ্রোয়িংয়ের একটা দৃশ্য ছিল, যে এখানে একটা ওই নাইফ থ্রোয়িং করা হচ্ছে। হ্যাঁ, সেখানে আমরা এই যে নাইফ থ্রোয়িং বিষয়টা, এটা কিন্তু ভরকেন্দ্রের উপর খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভরকেন্দ্রের উপর নির্ভর করে। দেখা যায় যে আমরা ছবিতে দেখেছি যে এখানে নাইফ যেটা থ্রো করা হচ্ছে সেটার ওই যেটা শার্প দিকটা, সেই দিকটা ধরে উনি ছুটছেন, একদম শার্প এন্ডটা শার্প দিকটা ধরে ছুটছেন, এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে শার্প এন্ডের আর এদিকে একটা হাতল রয়েছে, ফলে এর যে ভরকেন্দ্র, এর ভরকেন্দ্রটা কিন্তু হাতলের দিকটা ঘেঁষে রয়েছে, এবং যখন উনি ছুটছেন তখন যদি এটা স্লো মোশনে দেখা যায়, ওই ছবিতে এটা নেই কিন্তু যদি কোনো অ্যানিমেশনে স্লো মোশনে দেখা যায় তাহলে দেখা যাবে যদি রোটেশন হয়, অর্থাৎ ছুরিটা যদি ঘোরে, তাহলে ছুরির একটি নির্দিষ্ট বিন্দু সেটা কিন্তু একটা রেখা বরাবর পথ অতিক্রম করে, এবং সেই বিন্দুটা কোনো কিন্তু ঘূর্ণন হয় না। অর্থাৎ যদি নাইফ থ্রোয়িংয়ের ছবিটাকে তুলে পাশাপাশি তুলে সেটাকে যদি স্লো মোশনে দেখা হয় তাহলে বোঝা যাবে যে যখন ছুরিটা ঘুরছে, রোটেশন হচ্ছে, তখন ছুরির উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, এবং সেইটাই ভরকেন্দ্র, সেই বিন্দুটার কিন্তু শুধু রৈখিক গতি হচ্ছে, সেই বিন্দুটার কিন্তু রোটেশন হচ্ছে না। ছুরির অন্য প্রান্তগুলো, ধরা যাক এইটা যদি ভরকেন্দ্র হয়, তাহলে এইটা যদি ভরকেন্দ্র হয় তাহলে এই অংশগুলো ঘুরছে, কিন্তু এই অংশটা ঘুরবে না। ছুরিটা যখন এগোবে তখন ঘুরতে ঘুরতে এগোবে, কিন্তু এই পয়েন্টটা কিন্তু ঘুরবে না, এই পয়েন্টটা সোজাই যাবে, এবং এই পয়েন্টটার অ্যারাউন্ডে রোটেশনটা হবে। এই পয়েন্টটাই হচ্ছে ওই নাইফের ভরকেন্দ্র, ছুরির ভরকেন্দ্র। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ভরকেন্দ্র এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা বস্তুর মধ্যেই যে থাকবে এমন কোনো বিষয় নয়, এটা বস্তুর আকার বা আকৃতির উপর নির্ভর করছে, বস্তুর বাইরেও থাকতে পারে। একদম।
এবার নেক্সট 6 নাম্বার 6 নম্বর প্রশ্ন, বলের ভ্রামক কাকে বলে? নাম্বার 6, বলের ভ্রামক কাকে বলে? হ্যাঁ, বলের ভ্রামক কাকে বলে, এইখানে আমরা প্রত্যেকেই দেখেছি যে বাড়িতে যখন আমরা দরজা খুলি, দরজা খোলার সময় দরজার যেখানে হিঞ্জটা থাকে, অর্থাৎ কবজা যেখানে থাকে, দরজা যদি এরকম যদি আমরা দরজায় এরকমভাবে এখানে যদি কবজা থাকে, এইখানে যদি কবজা থাকে, হ্যাঁ, তাহলে আমরা দেখেছি যে এই রকম জায়গা দিয়ে যদি বল প্রয়োগ করা যায়, এইভাবে যদি বল প্রয়োগ করা যায়, তাহলে দরজা খুলতে আমাদের কম বল প্রয়োগ করতে হয়। আমরা যদি এরকম জায়গায় বল প্রয়োগ করি তাহলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই পয়েন্টটা, এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এবং ঘূর্ণাক্ষ থেকে এই দূরত্বটা যত বাড়বে তত আমাদের যে ঘূর্ণন প্রবণতা বস্তুতে আমরা সৃষ্টি করতে চলেছি, এই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব যত বাড়বে তত এই প্রবণতা বাড়বে। এই যে ঘূর্ণন প্রবণতা, এইটাই হচ্ছে বলের ভ্রামক। অর্থাৎ বলের ভ্রামককে আমরা এই চিহ্ন দ্বারা সূচিত করি, এটাকে টাও বলা হয়। এটা আর ক্রস এফ, এখানে আর হচ্ছে এই দূরত্বটা হচ্ছে আর, অর্থাৎ এইখানে ঘূর্ণাক্ষ থেকে দূরত্বটা হচ্ছে আর, এইখানে হচ্ছে ঘূর্ণাক্ষ, এইরকম, এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এবং ঘূর্ণাক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলছি আর। এই দূরত্বটাকে যদি আমরা আর বলি, তাহলে এইখানে যদি আমরা এফ বল প্রয়োগ করি, তাহলে আর ক্রস এফ, এইটা হচ্ছে বলের ভ্রামক। অর্থাৎ কোনো বস্তুকে ঘোরাতে গেলে, রোটেট করাতে গেলে, তার মধ্যে আবর্তন উৎপন্ন করতে গেলে বা আবর্তিত করতে গেলে যে বল প্রয়োগ করা হয়, সেই বল এবং যে অক্ষ সাপেক্ষে বস্তুটা ঘুরছে, এই দুয়ের গুণফলই হচ্ছে বলের ভ্রামক। এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। বলের ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি, এর একটা নির্দিষ্ট দিক আছে, এবং এগুলো অক্ষীয় ভেক্টর, অক্ষ বরাবর ক্রিয়া করছে। এর যে রোটেশনটা, এর রোটেশন হচ্ছে, যদি আমরা আর থেকে এফের দিকে যদি আমরা এই রাইট হ্যান্ড স্ক্রুটা ঘোরাই, আর টু এফ, ঠিক আছে, এইখানে যদি আমরা ছবিতে দেখি, এইখানে এই জায়গাটায় এদিকে আর, এদিকে এফ, আর এফ, তাহলে এই যে রোটেশন ডাইরেকশন, আর থেকে এফের দিকে যদি আমরা আঙুলটাকে ঘোরাই, তাহলে আমরা এর রোটেশন ডাইরেকশন হচ্ছে উপরের দিকে। অর্থাৎ এই যে দরজাটা, এই দরজাটাকে যদি আমরা ঘোরাই, যদি একটা দণ্ডের উপর দরজাটা ফিক্স করা থাকে, তাহলে খুব জোরে ঘোরালে দরজাটা হয় উপরের দিকে ওঠার চেষ্টা করবে, নয় নিচের দিকে নামার চেষ্টা করবে। এর একটা ডাইরেকশন হবে মোশনের, অর্থাৎ এর একটা মুভমেন্টের নির্দিষ্ট দিক থাকবে। ঘুরতে ঘুরতে হয় উপরে উঠতে চাইবে, নয় নিচে নামতে চাইবে। এটা নির্ভর করবে যেটা ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে। তাহলে এইটার একটা নির্দিষ্ট দিক আছে, এবং দিক আছে বলেই এটা হলো একটা ভেক্টর রাশি। কোনটা ভেক্টর রাশি? এই যে বলের ভ্রামক, এইটা হলো একটা ভেক্টর রাশি। আমরা পরের প্রশ্নে যেতে পারি। নাম্বার 7, টর্কের মাত্রা ও একক কি? 7 নম্বর প্রশ্ন, টর্কের মাত্রা ও একক কি? হ্যাঁ, এখানে আমরা টর্ক সম্পর্কে প্রথমে একটু বলি। আমরা যদি একটু ডায়াগ্রামে যেতে পারি, তাহলে আমরা টর্ক বিষয়টা হচ্ছে, যদি একটা বস্তুর উপর দুটি বল ক্রিয়া করে, এই বস্তুটার উপর দুটি বল ক্রিয়া করে, একটা এদিকে নিচের দিকে এবং আরেকটা উপরের দিকে একসাথে, তাহলে বস্তুতে একটা বিশুদ্ধ ঘূর্ণন হবে, বস্তুটা ঘুরবে। এর উদাহরণ হচ্ছে, আমরা যখন একটা কল ট্যাপ যখন বন্ধ করি, তখন আমরা কি করি? দুটো এইভাবে কলের মাথাটা ঘোরাই, এইভাবে ঘোরাই, এবং খেয়াল করে দেখবে যে একটা আঙ্গুল দিয়ে কিন্তু এটা সম্ভব না, দুটো আঙ্গুল দিয়েই এইভাবে ঘোরানো হয়। এবং দুটো আঙ্গুল দিয়ে যখন আমরা প্যাঁচটা দিই, তখন আমরা কিন্তু দুটো আঙ্গুলে দুরকম বল প্রয়োগ করতে পারি না। একটা মস্তিষ্ক থেকেই তো এই নির্দেশটা আসে, সেই জন্য দুটো আঙ্গুলে দুরকম বল কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না। একই মানের বল
একই মানের বল একটা নিচের দিকে ক্রিয়া করছে বা একটা এদিকে একটা ওদিকে, একটা উপরের দিকে এদিকে একটা নিচের দিকে, এইভাবে আমরা প্যাঁচটা দিচ্ছি। তাহলে দুটো বল সমান মানের, দুটি বল এবং দুটি বল সমান মানের এবং সমান্তরাল, সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী দুটি বল একটি বস্তুতে ক্রিয়া করে বস্তুতে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করছে তাকে আমরা বলছি টর্ক। এই টর্কের মানটা কী হবে? টর্কের মানটা হচ্ছে বল এবং দুটি বল এর মধ্যে যে কোনো একটি বল এবং দুটি বলের মধ্যেকার লম্ব দূরত্ব। এইখানে হচ্ছে আগে যেমন আমরা বলেছিলাম আর ক্রস এফ, এখানেও আর ক্রস এফ, এখানে আর হচ্ছে এই দুটি বলের মধ্যেকার দূরত্ব এবং এফ হচ্ছে ক্রিয়াশীল যে কোনো একটা বল, যেহেতু দুটো বল মান সমান, দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল একটি বস্তুতে যদি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর, এক ক্রিয়ারেখা আলাদা, ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়া করে তাহলে বস্তুতে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় সেটাই হচ্ছে বস্তুতে এরা তৈরি করছে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের ভ্রামককে বলা হচ্ছে টর্ক। দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল একই বস্তুতে ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়া করলে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করছে সেটা হলো দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের ভ্রামককে বলা হচ্ছে টর্ক। এবং টর্কের মাত্রা এটা আর ক্রস এফ, তাহলে আর এর মাত্রা এফ এর মাত্রা, আর হচ্ছে এল এবং এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে মোট মাত্রাটা দাঁড়ালো এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। এটাই হলো টর্কের মাত্রা। আমি একটু বলি তোমাদের যারা রয়েছে একাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছে ওপারে তাদের জন্য আমি একটুখানি বলবো যে তোমরা যেটা শুনছো স্যার যেটা বলছেন অনেকটা ধরে বলছেন, এক্সাম্পল দিয়ে বলছেন, তার জন্য বুঝতে সুবিধা হচ্ছে। তো তবুও বলবো যে প্রশ্ন করার মতো তোমরা যদি প্রশ্ন করতে চাও প্রশ্ন করতে পারো, কারণ বারবার করে এই জন্য বলছি যে প্রশ্ন সম্ভাব্য তালিকা রয়েছে স্যারের সেগুলো বলছেন। আমি একটা কথা স্যারকে বলি যে এই যে প্রশ্ন তালিকা আজকে রয়েছে আমরা আলোচনা করছি এর মাঝখান থেকেও অন্য ধরনের কিছু প্রশ্ন কি আসতে পারে, আরো কিছু প্রশ্ন আসতে পারে। ওই জন্যই আমি বললাম কি তোমরা ওপারে যারা রয়েছে তোমাদের যদি কোনো রকম এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। এইগুলো এই চ্যাপ্টারের থেকে একাদশ শ্রেণীতে যেটা আছে সেটা এখানে আরেকটা ডায়াগ্রাম আমরা দেখতে পারি যে ওই যেখানে বিভিন্ন রকম বস্তু ত্রিভুজ ইত্যাদি দেখানো হয়েছে, ওই ছবিটা, হ্যাঁ এই ছবিটা যদি আমরা দেখতে পারি তাহলে এখানে বিভিন্ন রকম বস্তুর ভরকেন্দ্র সম্পর্কে দেখানো হয়েছে, অর্থাৎ ভরকেন্দ্রগুলো কীরকম আকৃতি বা আকারের হতে পারে বা কীরকম পজিশনে হতে পারে। বিভিন্ন বস্তু বিভিন্ন আকৃতির হতে পারে, ভরকেন্দ্র তার কোন জায়গায় হতে পারে এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ডায়াগ্রামে। হ্যাঁ, যদি বৃত্তাকার হয় তাহলে কীরকম হবে, যদি ত্রিভুজাকার হয়, হ্যাঁ এই যদি রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ আয়তাকার হয়। তো এইগুলো হচ্ছে খুব বেসিক জিনিস, এগুলো অত্যন্ত বেসিক জিনিস, এগুলো সাধারণত আমাদের জানতে হয়, আমরা জানি, অভিজ্ঞতা থেকেও জানি, কিন্তু এইগুলো থেকেও একটু এগিয়ে ভাবনা চিন্তা করতে হবে, অর্থাৎ ভরকেন্দ্রের গতি সম্পর্কে আলোচনা করতে হবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তো এটা নেই, এটা একাদশ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষায় আছে। অনেক সময় ছাত্রছাত্রীরা এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি বলবো যে এটা এড়িয়ে না গিয়ে এই বিষয়টা ভালো করে পড়তে, কারণ পরবর্তী ক্ষেত্রে যারা বিজ্ঞান চর্চা করবে বা বিজ্ঞানকেই তাদের হায়ার এডুকেশনে বিজ্ঞানই পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা শিখতে হবে, এটা বুঝতে হবে। এই পুরো বিষয়টাই কিন্তু মোটামুটি হচ্ছে বোঝার বিষয়। এখানে নিউমেরিক্যাল আসতে পারে, তবে নিউমেরিক্যালের থেকেও আগে বিষয়টা ভালো করে বুঝতে হবে, বুঝতে পারলে নিউমেরিক্যাল করতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না। আচ্ছা, আমরা তাহলে এখানে ওই দ্বন্দ্বের একটা ছবি ছিল, সেটাও যদি আমরা দেখতে পারি। হ্যাঁ, একটা কাপল অর্থাৎ মোমেন্ট অফ, এখানে মোমেন্ট অফ কাপল বা টর্ক সম্পর্কে আমরা আলোচনা করেছি। একটা বস্তুর উপর যে বস্তুর যে ঘূর্ণন হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা হ্যাঁ এই ছবিটা একটা এখানে এই যে ঘূর্ণনটা দেখানো হয়েছে, একটি বস্তু তার A1 B1 হচ্ছে বস্তু এবং সেখানে F দুটো বল ক্রিয়া করছে এবং বস্তুটা ঘুরে গেছে এবং AB পজিশনে বস্তুটা পৌঁছেছে, এরকম হতে পারে, অর্থাৎ বস্তুটার এরকম রোটেশন হতে পারে, অর্থাৎ AB পজিশন থেকে A1 B1 এ পৌঁছেছে তাও হতে পারে। তাহলে এই যে বলটা ক্রিয়া করছে এখানে সেটা হচ্ছে দুদিকে সমান, দুদিকে F বল ক্রিয়া করছে এবং বস্তুটার একটা রোটেশন হচ্ছে। এইটা বোঝানোর জন্য এই ডায়াগ্রামটা। আমরা তাহলে পরে প্রশ্নে যেতে পারি। আমরা পরে প্রশ্নে যাচ্ছি।
দ্বন্দ্ব 8 নম্বর প্রশ্ন আমি একটু স্ক্রিনে দেখবো, দ্বন্দ্ব কাকে বলে? দ্বন্দ্ব কাকে বলে, হ্যাঁ আমরা তো টর্কের মাত্রা একক আমরা বলেছি, সেই সময় দ্বন্দ্বের আলোচনাও করেছি। অর্থাৎ দ্বন্দ্ব সম্পর্কে একটু আগেই যেটা বললাম যে দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল একই বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুতে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে তাকে বলা হয় দ্বন্দ্ব। আর দ্বন্দ্বের ভ্রামককে বলা হচ্ছে টর্ক, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, দ্বন্দ্বের ভ্রামককেই বলা হচ্ছে টর্ক, এটা আমরা একটু আগে আলোচনা করলাম। আমরা তাহলে পরের প্রশ্নে যেতে। এবার 9 নম্বর প্রশ্ন, সমান্তরাল বলসমূহের লব্ধির মান নির্ণয় করো। হ্যাঁ, নাম্বার 9। হ্যাঁ, সমান্তরাল বলসমূহের লব্ধির মান নির্ণয় করো। এইখানে সমান্তরাল বল কীরকম হতে পারে? সমান্তরাল বল সমমুখী সমান্তরাল হতে পারে, বিপরীতমুখী সমান্তরালও হতে পারে। অর্থাৎ আমরা এখানে একটা এরকম অক্ষ, এই অক্ষ বরাবর এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। এবার দেখা গেল যে দুটো বল ক্রিয়া করছে, একটা F1 এবং সেটা x1 দূরত্বে মূলবিন্দু থেকে, আবার আরেকটা হচ্ছে x2 দূরত্বে মূলবিন্দু থেকে, এইটা F2। তাহলে এইখানে যে এদের লব্ধি কীরকম হবে? দুটি সমমুখী সমান্তরাল বল, এদের লব্ধি কীরকম হবে সেইটাই আমরা আলোচনা করব। তাহলে এখানে এর লব্ধি ধরা যাক এরকম জায়গা থেকে এর লব্ধি F হলো এবং এই দূরত্বটা হচ্ছে x। তাহলে এইখানে আমরা এখানে যে মুভমেন্টটা পাচ্ছি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, অর্থাৎ এই বস্তুটাকে এইভাবে উপরের দিকে এইভাবে ঘোরানোর চেষ্টা করছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে বল যেটা ক্রিয়া করছে F হচ্ছে দুটো সমান, F1 প্লাস F2, এই দুটোর সমান, এটা হলো বল। এবং এখানে যে বলের ভ্রামক ক্রিয়া করছে সেটা হচ্ছে F1 x1 প্লাস F2 x2 এবং সেইটা হচ্ছে Fx এর সমান। সেইটা হচ্ছে বলের ভ্রামকটা সমান এবং বলটাও সমান। দুটি বলের তুল্য বল হচ্ছে F এবং বলের ভ্রামক হচ্ছে ওই F এবং x এর গুণফল, F বিন্দু ওই মোট বল সাপেক্ষে, ভরকেন্দ্র যদি ধরা হয় তাহলে ভরকেন্দ্র সাপেক্ষে। তাহলে এখানে x যেটা হবে সেটা হবে F1 x1 প্লাস F2 x2 ডিভাইড বাই F1 প্লাস F2। এইটা হচ্ছে দুটি বলের লব্ধি, অর্থাৎ F1 F2 দুটি বল যদি ক্রিয়া করে সেক্ষেত্রে এইটা হচ্ছে লব্ধি। এবার যদি আমরা দেখি যে এরা বিপরীতমুখী হয়, আমরা এটা আলোচনা করলাম, এটা হলো সমমুখী সমান্তরাল। যদি বিপরীতমুখী হয় অর্থাৎ দেখা গেল যে একটি বল F1 সেই বলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এবং আরেকটি বল F2 সেইটা হলো ক্লকওয়াইজ, এইটা ক্লকওয়াইজ। তাহলে এদের লব্ধি দেখা গেল লব্ধি হচ্ছে F, এদের লব্ধি F এবং সেটা এই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। তাহলে এখানে পরিষ্কার যে F ইকুয়ালস টু হচ্ছে F1 মাইনাস F2, যেহেতু F2 উল্টো দিকে আছে তাহলে F ইকুয়ালস টু F1 মাইনাস F2, কারণ F উপরের দিকে এবং F2 নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে ভ্রামকটা যদি আমরা ভাবি তাহলে F1 x1 এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ এরকম উপরের দিকে এবং এইটা হচ্ছে F2 x2 উল্টো দিকে, তাহলে মাইনাস। তাহলে এইটাকে আমরা লিখব Fx। তাহলে এখান থেকে আমরা x ইকুয়ালস টু পাবো F1 x1 মাইনাস F2 x2 ডিভাইডেড বাই F1 মাইনাস F2। তাহলে এইটা আমরা একটা রাশি পেলাম এবং আগের পৃষ্ঠায় আমরা আরেকটা রাশি পেয়েছি। আগের পেজে যদি আমরা প্রিভিয়াস পেজে যদি যাই তাহলে প্রিভিয়াস পেজেও একটা রাশি পেয়েছি, এইটা x ইকুয়ালস টু F1 x1 F2 x2 বাই F1 প্লাস F2 এবং এখানে আমরা নেক্সট পেজে দেখলাম যে এটা মাইনাস হলো, অর্থাৎ এইটা হলো দুটি সমান্তরাল বলের এই ক্ষেত্রে লব্ধি আমরা নির্ণয় করলাম। এই সমান্তরাল বল সমমুখী সমান্তরাল হতে পারে এবং বিপরীতমুখী সমান্তরাল বল হতে পারে। এই মোমেন্ট সম্পর্কে আলোচনায় একটা কথা বলি, সেটা হচ্ছে এটা দাঁড়িপাল্লার নীতি, অর্থাৎ সাধারণ তুলাযন্ত্রে আমরা যেটা দেখি দাঁড়িপাল্লা এভাবে ধরলে তার একদিকে ওজন দেওয়া হয় আর একদিকে জিনিসপত্র যেটা দিয়ে যেটা তুল্য ভর আমরা পরিমাপ করি। তাহলে এই যে এদিকে যে ওজন দেওয়া হলো এর ফলে দাঁড়িপাল্লাটা এদিকে ঘোরানোর চেষ্টা করছে
এইদিকে ঘুরছে, অর্থাৎ এখানে হচ্ছে আমার দিক থেকে ক্লকওয়াইজ, আর যারা দেখছে তাদের দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এইদিকে রোটেশন হওয়ার চেষ্টা হচ্ছে। আর এই দিকে আমরা বস্তুটাকে নিয়েছি, যেটাকে আমরা ওজন করছি, চাল ডাল তেল নুন যাই হোক না কেন, তাহলে সেইটার ক্ষেত্রে তার মোমেন্টটা কোন দিকে হবে, সে আবার নিচের দিকে নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আমার দিক থেকে সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, এবং যারা দেখছে তাদের দিক থেকে ক্লকওয়াইজ, এইভাবে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে মোমেন্ট দুটো, অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ মোমেন্ট, এই মোমেন্ট দুটো সমান হবে, এই মোমেন্ট দুটো সমান হবে, এবং সেই জন্যই এই ভরের তুলনা করা হয়েছে। এবং এখানে মনে রাখতে হবে, এইখানে যে দূরত্বটা, এই যে জায়গাটা ধরা হয় দাঁড়িপাল্লার, সেখান থেকে যেখানে দাঁড়িপাল্লার পাত্রগুলো লাগানো থাকে, এই যে দূরত্ব, এই দুটো দূরত্ব কিন্তু সমান হতে হবে, দুটো দূরত্ব সমান হতে হবে। সমান না হলে কিন্তু ওজনটা ঠিকমতো হবে না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরকম যদি হয় যে এই দিকের দূরত্বটা কম আর এই দূরত্বটা বেশি, তাহলে অল্প ওজন বসিয়ে, অর্থাৎ অল্প বাটখারা বসিয়ে, কম মানের বাটখারা বসিয়ে আমরা বেশি ওজনকে তুলনা করতে পারবো। পরিষ্কার বিষয় যে এক্ষেত্রে যিনি দিচ্ছেন তিনি ইচ্ছে করলে কম দিতে পারেন, মানে নির্দিষ্ট ওজনের থেকে কম দিতে পারেন, এই ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে এই ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা মনে হলে এই দাঁড়িপাল্লাকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে আবার ওজন করতে হবে, এবং সেক্ষেত্রে বেশি পাওয়া যাবে, সেটাও তো সম্ভব না। তাহলে তখন কি করতে হবে? তখন এই যে দুভাবে আমরা ওজন করলাম, একই বস্তু একই ওজন, দুভাবে আমরা ওজন করলাম এবং বাটখারায় মান আলাদা পেলাম, আলাদা ভর নির্ণীত হলো। যখন আলাদা ভর নির্ণীত হলো তখন আমরা সঠিক ভরটা পাবো কী করে? এটারও পদ্ধতি আছে। এটা হচ্ছে √m1 m2, অর্থাৎ এক্ষেত্রে আমরা যে ভরটা পাবো সেটা হচ্ছে √m1 m2, অর্থাৎ প্রথমবার যে ভর নির্ণয় করেছি এবং দ্বিতীয়বার যে ভর নির্ণয় করেছি, দুটোর গুণফল রুট। এটা খুব সহজেই প্রমাণ করা যায়। যদি প্রথম ক্ষেত্রে আমরা m1 ধরি, m ভর m1, এটা ধরা যাক যে এরকম রয়েছে বিষয়টা, যে প্রথমবার এই যে এই দূরত্বটা x এবং এই দূরত্বটা y, এবং এইখানে আমরা সঠিক ভরটা দিয়েছি m, এবং এইখানে আমরা m1 পেয়েছি। এটা হলো প্রথম ঘটনাটা। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি এরকম হয় যে এইখানে আমরা m2 দিয়েছি এবং এই দূরত্বটা এখন x, এবং এইখানে আমরা সঠিক ভরটা দিয়েছি m এবং এই দূরত্বটা y, তাহলে এখান থেকে mx ইকুয়ালস টু হচ্ছে m1y, আর এখানে m2x ইকুয়ালস টু my। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি, অর্থাৎ m1y ইন্টু m2x ইকুয়ালস টু mx my, এই সমীকরণটা এবং এই সমীকরণটাকে আমরা গুণ করলাম। এই দুটো সমীকরণকে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো m² ইকুয়ালস টু m1 m2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো m ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাবো m ইকুয়ালস টু √m1 m2, যেটা আমি বলছিলাম। তাহলে এই ধরনের ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা সঠিক ওজন নির্ণয় করতে পারবো। আমরা পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 10 নম্বর, ভ্রামকের নীতি কি? হ্যাঁ, ভ্রামকের নীতি সম্পর্কে আমরা একটা আলোচনা এইমাত্র করেছি। ভ্রামকের নীতি হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এটা সমান হতে হবে। এবার এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এবং ক্লকওয়াইজ মোমেন্ট বলা হচ্ছে, এই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা পজিটিভ মোমেন্ট ধরি, এটাকে আমরা ধনাত্মক ধরি পজিটিভ, এবং ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে নেগেটিভ। এই যে ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এই দুটো ধরা হলো, এই দুটো সমান হতে হবে। এই দুটোকে আমরা সমান করি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হচ্ছে দাঁড়িপাল্লার নীতি। দাঁড়িপাল্লাতে আমরা ঠিক এটা অতটা ওই ভ্রামক ইত্যাদি এই শব্দগুলো না জেনেই আমরা ওজন করি এবং ব্যবহার করি, এবং সেইটাই কিন্তু হচ্ছে এই পদার্থবিদ্যায় সেটাকে একটু সিস্টেমেটিক করা হয়েছে বিষয়টাকে, যে এইটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দুটো সমান হলে
এর রোটেশন হবে না এবং বস্তুটা অর্থাৎ দাঁড়িপাল্লার যে দণ্ডটা এটা স্থির অবস্থায় থাকবে। এইটাই হলো ভ্রামকের নীতি। আর নাম্বার 11 হচ্ছে দুটি বা তিনটি বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থার শর্ত কি? দুটি বা তিনটি বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থা। সাম্যাবস্থা বলতে আমরা যেটা বুঝবো যে একটা বস্তু স্থির অবস্থায় আছে, একটা বস্তু স্থির অবস্থায় আছে, এইটাকে আমরা বলছি সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে তার উপর একাধিক বল ক্রিয়া করছে অথচ বস্তুটার কোনো স্মরণ ঘটছে না, তার মধ্যে কোনো গতি সঞ্চারিত হচ্ছে না, তাহলে এইটি হলো সাম্যাবস্থা। তো এরকম সাম্যাবস্থা দুটি বলের ক্রিয়ার সাম্যাবস্থায় থাকতে পারে। দুটি বল কীরকম? দুটি বল হতে হবে পরস্পর সমান এবং বিপরীত। একটি বস্তুতে যদি দুটি বল ক্রিয়া করে বস্তু সাম্যাবস্থায় থাকবে। এই বস্তুটাকে যদি দুদিক থেকে টানা হয় তাহলে এদিকে যে বল ক্রিয়া করছে আর এদিকে যে বল ক্রিয়া করছে দুটো যদি সমান হয় তাহলে বস্তু সাম্যাবস্থায় থাকবে। অবশ্যই দুটি বল সমান ও বিপরীতমুখী হবে এবং এক রেখায় ক্রিয়া করতে হবে। যদি এক রেখায় ক্রিয়া না করে, অর্থাৎ যদি ধরা যাক যে একটা বল এইভাবে ক্রিয়া করছে আরেকটা বল দেখা গেল এইভাবে ক্রিয়া করছে, তাহলে তো রোটেশন হয়ে যাবে। তো সেটাও সম্ভব না। দুটো বল একই রেখা বরাবর ক্রিয়া করতে হবে। একই বস্তুর উপর একই রেখা বরাবর সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করলে তার মধ্যে দুটি বলের ক্রিয়ার সাম্যাবস্থা দেখা যাবে। আর তিনটি বলের ক্রিয়ার সাম্যাবস্থা, তিনটি বল যদি হয়, ধরা যাক এই যে বস্তুটা, এই বস্তুর উপর তিনটে বল ক্রিয়া করছে অথচ বস্তুটা সাম্যাবস্থায় আছে, তাহলে কীরকম হবে? তাহলে যে কোনো দুটো বলের লব্ধি, ধরা যাক এইখানে একটা বল ক্রিয়া করছে, এই বলটা উপরের দিকে, এই বলটা উপরের দিকে, এই দুটো বলের লব্ধি সেটা কি মাঝখান বরাবর কোনো একটা জায়গা দিয়ে হবে। এই বলটা বেশি হলে এদিকে সরে আসবে লব্ধিটা, আর এই বলটা বেশি হলে এদিকে সরে যাবে। তো এই যে লব্ধিটা, এই লব্ধির সমান ও বিপরীতমুখী হবে তৃতীয় বলটা, তবেই তিনটি বলের ক্রিয়ায় বস্তু সাম্যে থাকতে পারবে। অর্থাৎ দুটি বলের লব্ধি তৃতীয় বলটির সমান ও বিপরীতমুখী হতে হবে এবং লব্ধি এবং তৃতীয় বল একই রেখায় ক্রিয়া করতে হবে। একই রেখায় যদি ক্রিয়া করে তাহলেই এরা বস্তুতে সাম্যাবস্থা তৈরি করতে সক্ষম হবে। এই যে তিনটে বলের ক্রিয়া সাম্য, এই প্রসঙ্গে একটু বলবো, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন পদ্ধতিতে এই সাম্য নির্ধারণ করা যায়। যেমন আমরা যদি তিনটি বলের কথা ভাবি, এই তিনটে বল ক্রিয়ার সাম্য, একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, এই ত্রিভুজের একটি বল এটা হলো এ, এটা বি এবং এটা সি, এই হলো তিনটে বাহু এবং তিনটে বাহু দ্বারা তিনটে বলকে সূচিত করা যদি যায়, এটা F1, এটা F2 এবং এটা সে F3। তাহলে এই তিনটে বল যদি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত তিনটি বাহু দ্বারা তিনটি বলকে মানে এবং দিকে সূচিত করা যায়, তাহলে সেই তিনটে বল যদি কোনো বস্তুতে ক্রিয়া করে তাহলে বস্তুতে সাম্য থাকবে। তার মানে আমরা এর আগে দেখেছি যে এই একটা বল এবং এই একটা বল যদি ক্রিয়া করে, এই একটা বল যদি ক্রিয়া করে তাহলে এদের লব্ধি কীরকম হয়? লব্ধি এরকম হয়, লব্ধি এরকম হয়। ডাইরেকশনটা দেখো, ডাইরেকশনটা হচ্ছে এদিকে, লব্ধির ডাইরেকশনটা এদিকে। এই যে দুটো বল ক্রিয়া করছে এখানে, এখানে যে দুটো বল ক্রিয়া করছে তার ডাইরেকশন কোন দিকে হচ্ছে? এই যে F1 বল ক্রিয়া করছে, F2 বল ক্রিয়া করছে, এর ডাইরেকশন কোন দিকে হবে? এর লব্ধির ডাইরেকশন হচ্ছে এই অ্যারো যেদিকে দেওয়া আছে। এবং এই ছবিটায় দেখো, এই ছবিটায় দেখো অ্যারোটা ঠিক উল্টো দিকে, অর্থাৎ দুটো বলের লব্ধি তৃতীয় বলটা সমান এবং বিপরীত হতে পেরেছে। যদি পারে তাহলেই কিন্তু বস্তুতে সাম্য প্রতিষ্ঠা হবে। এ প্রসঙ্গে বলি ল্যামিস থিওরেম। আমরা এখানে বলতে পারি যে এইখানে যদি তিনটে কোণ, এই যে এ বাহু, এর উল্টো দিকের কোণ হচ্ছে এটা যদি এ হয়, বি এর উল্টো দিকে বি হয় এবং সি এর উল্টো দিকে এটা সি হয়, তাহলে এইখানে F1 বাই সাইন এ ইকুয়ালস টু F2 বাই সাইন বি এবং F3 বাই সাইন সি। এইটা হলো ল্যামিস থিওরেম।
এইটা যদি ফুলফিল হয়, অর্থাৎ এইটা যদি মান্য হয় তিনটে বলের ক্ষেত্রে, তাহলে কিন্তু বস্তু সাম্যে থাকবে। এই ল্যামিস থিওরেম তোমরা এই যে ত্রিভুজটা এঁকেছি, এখানে একটা আমরা যেটা এঁকেছি সেটা হচ্ছে তিনটে, এখানে এ বি সি যে তিনটে ভেক্টর এ বি সি, এই তিনটে ভেক্টরের যোগফল কি? শূন্য আমরা লিখেছি। শূন্য বলেই তো এটা সাম্যাবস্থা, অর্থাৎ তিনটে বলের ক্রিয়ায় বস্তুতে কোনো লব্ধি বল নেই, সেই জন্য বস্তু সাম্যাবস্থায় থাকতে পারছে। এই যে রাশিটা, এই রাশিটা থেকে আমরা অনায়াসে এখানে লিখতে পারি যে a প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সি। এবার এটাকে যদি আমরা উভয় পাশে a ক্রস করি, অর্থাৎ a প্লাস বি ক্রস a ইকুয়ালস টু মাইনাস সি ক্রস a। আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে a প্লাস বি a ক্রস a ইকুয়ালস টু মাইনাস সি ক্রস a। এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় পৌঁছতে পারব। এটাই ল্যামিস থিওরি। এটা ভেক্টর থেকে এইখানে পৌঁছানো সম্ভব এবং পৌঁছানো যায়। এই হচ্ছে তিনটি বলের ক্রিয়ায় বস্তু যে সাম্যাবস্থায় আছে তার শর্ত এবং তার এক্সটেনশন, এবং এখান থেকে আমরা নিউমেরিক্যাল অঙ্ক আসতে পারে এটা ভাবতে পারি। এবং যেভাবে স্যার দেখিয়েছেন এটা আমি বলবো যে আমরা স্ক্রিনেও দেখালাম, সেটা তোমরাও একটু খেয়াল রাখো, কারণ এক্সাম্পলগুলো যেভাবে স্যার করছেন সেটা। আমরা পরের প্রশ্নে যেতে পারি। আমরা যাচ্ছি। আচ্ছা স্যার, তিনটে বলের ক্রিয়ার সাম্যের কথা আমরা আলোচনা করলাম। সেখানে বলের ত্রিভুজ সূত্র আমরা বলেছি, হ্যাঁ বলের ত্রিভুজ সূত্র বলেছি। এবার যাব 12 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ল্যামের উপপাদ্য এটা আমরা আলোচনা করেছি। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন হচ্ছে সুস্থির অস্থির ও নিরপেক্ষ সাম্য কাকে বলে? হ্যাঁ, এইটা খুব ইন্টারেস্টিং বিষয়। দেখবে যে আমরা যখন হাঁটাচলা করি তখন যে মুহূর্তে আমাদের শরীরের ভরকেন্দ্র দুটো পা দিয়ে যে বৃত্ত অঙ্কন করা যায়, দুটো পা যদি বৃত্তের পরিধিতে বসিয়ে বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে ওই বৃত্তের বাইরে যদি আমাদের শরীরের ভরকেন্দ্র চলে যায় তাহলে আমরা পড়ে যাই। অতিরিক্ত ব্যালেন্স নেওয়ার জন্য দেখবে যারা বাসে কন্ডাক্টরি করেন তারা অনেক সময় একটু বেশি মাত্রায় পা ফাঁক করে দাঁড়ান। তার কারণ হচ্ছে তাতে ভরকেন্দ্র যেন শরীরের বাইরে না চলে যায়। ভরকেন্দ্র যতক্ষণ ওই দুই পা দিয়ে অঙ্কিত বৃত্তের মধ্যে আছে ততক্ষণ কিন্তু সে পড়বে না, সে ওখানে একটা সুস্থির সাম্যে আছে। এই সুস্থির সাম্য তখনই হয় যখন স্থিতিশক্তি ন্যূনতম হয়, অর্থাৎ বস্তু যে ভরকেন্দ্র সেটা ভূমি থেকে সবচেয়ে কম উচ্চতায় থাকে। আমরা তিন রকম সাম্যের কথা বলবো, একটা সুস্থির সাম্য, একটা অস্থির সাম্য, একটা নিরপেক্ষ সাম্য। সুস্থির সাম্য মানে বস্তুকে যদি তার সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করা হয়, তবে যদি ওই বস্তু আবার পূর্বের অবস্থানে ফিরে আসে তাহলে বস্তুর সাম্যকে আমরা বলবো সুস্থির সাম্য। আর বস্তুকে যদি সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করা হলে বস্তুটি আগের অবস্থায় ফিরে না এসে নতুন একটা অবস্থায় চলে যায়, তাহলে আমরা বলবো অস্থির সাম্য। আর নিরপেক্ষ সাম্য, বস্তুকে সাম্যাবস্থা থেকে বিচ্যুত করলে বস্তু যদি আবার পূর্বের অবস্থায় ফিরে না এসে বা নতুন অবস্থায় নিজে থেকে না গিয়ে যে অবস্থায় তাকে রাখা হলো সেই অবস্থাতেই থেকে যায়, তাহলে এটা হলো নিরপেক্ষ সাম্য। আমি একটুখানি এই জলের বোতলটা একটু নিচ্ছি, এই জলের বোতলটা নিয়ে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। একদম একদম। এইখানে যদি আমরা সুস্থির সাম্য বলি তাহলে এইটা হলো সুস্থির সাম্য। এই বোতলটা যদি এইভাবে রাখা হয় এইটা হলো সুস্থির সাম্য। এইখানে বোতলকে যদি আমরা সামান্য বিচ্যুত করি তাহলে বস্তুটা আবার নিজের জায়গায় ফিরে যায়। বস্তুটাকে যদি সামান্য বিচ্যুত করা হয় তাহলে বস্তুটা নিজের জায়গায় ফিরে যায়। এরকম টেনে ছেড়ে দিলে তুমি ঘরে এটা দেখতে পারো করে যে এখানে আমার হাত থেকে ছেড়ে দিলে হয়তো জিনিসটা পড়ে যাবে,
সেই জন্য আমি এটা ছাড়ছি না। ফ্ল্যাট সারফেসে রাখলে বোঝা ফ্ল্যাট যাবে, সারফেসে রাখলে বোঝা যেত। সেটা হচ্ছে এইভাবে টেনে যদি আমরা ছেড়ে দিই তাহলে আবার নিজের জায়গায় ফিরে যাবে। বেশি টানলে না, অল্প সামান্য টানলে যদি আমরা ছেড়ে দিই সামান্য টেনে, তাহলে কিন্তু নিজের জায়গায় ফিরে যাবে। এটা হলো সুস্থির সাম্য। এইভাবে যদি রাখা হয়, এইটা হলো অস্থির সাম্য। এইভাবে যদি বস্তুটাকে রাখা হয় অস্থির সাম্য। আমাকে এটা ধরে রাখতে হয়েছে, এটা ফ্ল্যাট সারফেস হলে নিজেই থাকতো। হ্যাঁ, ফ্ল্যাট সারফেসে এটা অনায়াসে এটা রাখা যাবে। এবং এই যে এইভাবে রাখলে তুমি সামান্য বিচ্যুত করলে এ কিন্তু আর আগের অবস্থায় ফিরবে না। এইখানে যখন রেখেছিলাম তখন সামান্য বিচ্যুত করলে আগের অবস্থায় ফিরে যাচ্ছিল। এখানে কিন্তু যখন রাখবো সামান্য বিচ্যুত করলে আগের অবস্থায় ফিরবে না, নতুন অবস্থায় চলে যাবে, এইভাবে পড়ে যাবে এবং নতুন একটা অবস্থায় চলে যাবে। এই জন্য এটা হলো অস্থির সাম্য। এইটা ছিল এইভাবে রাখলে সুস্থির সাম্য, এইটা হলো অস্থির সাম্য। এবং এইভাবে যদি বস্তুটাকে রাখা যায় তাহলে এইটা হলো নিরপেক্ষ সাম্য। এইভাবে যদি বস্তুটাকে তুমি গড়িয়ে এরকম জায়গায় রাখো, ও নতুন জায়গায় যাবে না, আরও বেশি বিচ্যুত হবে না, এই জায়গাতেই থেকে যাবে। এইটা হলো নিরপেক্ষ সাম্য। তাহলে এইটা হলো সুস্থির সাম্য, এইটা অস্থির সাম্য, এবং এই বস্তু এটা হলো নিরপেক্ষ সাম্য। এরকম প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে এইটা তুমি ভাবতে পারো যে সুস্থির সাম্য, অস্থির সাম্য, নিরপেক্ষ সাম্য কীভাবে হবে। বাহ, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল আমরা পেলাম আবার স্যারের কাছ থেকে। 13 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে সুষম বেধযুক্ত বৃত্তাকার প্লেট থেকে ওই প্লেটের একধারের ওই প্লেট থেকে একধারের একটি বৃত্তাকার কেটে নিলে বাকি অংশের ভরকেন্দ্র কোথায় হবে? হ্যাঁ, তো এইখানে আমরা আসলে একটা প্রবলেম আমরা এখানে নিয়েছি। একটা সামান্য উদাহরণ যে এটা কীরকম হতে পারে, একটা অংশ যদি আমরা কেটে নিই তাহলে কীরকম হতে পারে। একটা বৃত্তাকার অংশ, ধরো যাক একটা বৃত্তাকার একটা প্লেট রয়েছে, এবং বৃত্তাকার প্লেটের এইটা হলো ব্যাস। এইবার এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এক ধার থেকে একটা অংশ কেটে নিচ্ছি এবং সেটাও বৃত্তাকার। এইখানে আমরা একটা বৃত্তাকার অংশ কেটে নিচ্ছি। এইখানে ধরা যাক এই যে টোটাল যে অবজেক্টটা নিয়েছি, এই টোটাল এর মাস হচ্ছে m। টোটাল মাস কত? m। এর রেডিয়াস কত? এর রেডিয়াস হচ্ছে r। তাহলে রো যদি মাস পার ইউনিট এরিয়া হয় তাহলে এটা হলো 4πr²। না, এটা তো আমরা গোলক নিইনি, তাহলে আমরা লিখব শুধু πr²। আমরা এটা 2 ডাইমেনশনাল করছি, হ্যাঁ 2 ডাইমেনশনাল করছি, তাতে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে শুধু πr² নিচ্ছি। একটা বৃত্তাকার চাকতির আমরা ক্ষেত্রফল নিচ্ছি πr²। πr² হচ্ছে চাকতির ক্ষেত্রফল এবং m হচ্ছে মোট ভর। তাহলে প্রতি একক ক্ষেত্রে যে ভর সেটা হচ্ছে m/πr²। তাহলে এইবার এই অংশটা হচ্ছে এর ভরকেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের ভরকেন্দ্র, অর্থাৎ বৃত্তাকার যে অংশটা ছিল তার ভরকেন্দ্র হচ্ছে এটা। এইবার আমরা এখানে একটা অংশ কেটে নিলাম, এর রেডিয়াস হচ্ছে স্মল r। এই যে অংশটা কাটলাম এর রেডিয়াস হচ্ছে স্মল r। তাহলে এর ভর কত? এই যে অংশটা এর ভর কত? এর ভর মনে করো স্মল m। স্মল m ইকুয়ালস টু কত? এই প্রতি একক ক্ষেত্রে যে ভর গুণ হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? πr²। এইটা হলো স্মল m। যে অংশটা আমরা কেটে বাদ দিয়েছি এর ভরকেন্দ্র কত? এর ভরকেন্দ্র মনে করো g1। এবং এই যে কেটে অংশটা বাদ দেওয়া হলেও তার ফলে এই যে ভরকেন্দ্রের পরিবর্তন হলো সেই পরিবর্তিত ভরকেন্দ্র হলো g2। এবার যে অংশটা পড়ে রইল তার ভর কত? যে অংশটা পড়ে রইল তার ভর হলো m মাইনাস স্মল m। বড় এমটা কত? বড় এম আমরা হচ্ছে পুরো যে বৃত্তাকার চাকতিটা নিয়েছি তার ভর, এবং স্মল এম হচ্ছে এইমাত্র আমরা যেটা লিখেছি এইটা হলো স্মল এম অংশ। তাহলে এইবার এখান থেকে আমরা যদি ভ্রামকের কথা আলোচনা করি তাহলে আমরা এখান থেকে আমরা ভরকেন্দ্র, নতুন ভরকেন্দ্র অর্থাৎ g2, নতুন ভরকেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করি?
নতুন ভরকেন্দ্রের ক্ষেত্রে G2 ইন্টু G2G এই দৈর্ঘ্যটা গুণ হচ্ছে এইখানে যে ভরটা ক্রিয়া করছে M ড্যাশ, এবং এপাশে G1 বা G1G এইটা ইন্টু হচ্ছে M। এইটা যদি আমরা সলভ করি তাহলে আমরা এখান থেকে নতুন ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো। একদম, আমরা প্রায় শেষের দিকে চলে গেছি অনুষ্ঠান, আর 1 মিনিট মতো 2 মিনিট মতো পাবো। এক হাতে একটি ভারী বোঝা নিয়ে হাঁটা অপেক্ষা 2 হাতে দুটি সমান বোঝা নিয়ে হাঁটা সহজতর কেন? হ্যাঁ, আসলে আমরা যদি একটা বাজারে গেছি, 5 কিলো জিনিসপত্র কেনা হয়ে গেছে, এই 5 কিলো ব্যাগটা যদি এক হাতে থাকে তাহলে আমার তো যে সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ ভার কেন্দ্র বা সেন্টার অফ মাস এক্ষেত্রে একই, অর্থাৎ এই যে ভারটা আমি নিয়েছি এটা তো পৃথিবী নিজের দিকে টানছে, তাহলে এর একটা ভারকেন্দ্র আছে এবং আমার নিজস্ব একটা ভারকেন্দ্র আছে। যেহেতু আমি বৃহৎ বস্তু নই সেই জন্য ভারকেন্দ্র একই, তাহলে আমার ভারকেন্দ্র কি সরে যাচ্ছে, যেহেতু এক হাতে ব্যাগ নিয়েছি, 2 হাতে ব্যাগ নেওয়ার ফলে কি হবে, ভারকেন্দ্রটা মাঝেই থাকবে, সেই জন্য হাঁটতে সুবিধে হবে। এবং বোঝা পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা আমরা বড়দের কাছ থেকেও বুঝেছি, যখন ছোটদের বোঝানো হয় যে 2 হাতে নাও তাহলে ইকুয়াল হয়ে যাবে, তুমি কিন্তু চলতে পারবে সহজতরভাবে। ভরকেন্দ্রটা মাঝামাঝি একটা জায়গায় থাকবে এবং সেক্ষেত্রে হাঁটতে স্টেবিলিটি বেশি হবে, হাঁটতে সুবিধা হবে। অবশ্যই বলবো যে আজকে যে একাদশ শ্রেণীর আমরা অধ্যায় নিয়ে আলোচনা করলাম, আমি শুরুতেও বলেছি, এখনও বলছি অনুষ্ঠান শেষে, যে সম্ভাব্য 14টা প্রশ্ন তোমাদের জন্য রাখা হলো। তবু বলবো যে স্যার এর মধ্যে থেকেও অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, এবং কিভাবে তোমরা মান নির্ণয় করছো, কিভাবে তোমরা ড্র করছো, ধরছো, ক্লিয়ার একটা সিনারিও কিন্তু তোমাদের ক্ষেত্রে দিয়েছেন এবং উদাহরণ হিসাবে। তো তোমাদের এই অনুষ্ঠান যারা মিস করে গেলে, আজকে ইউটিউবে কিন্তু এটা আপলোড থাকবে, তোমরা ডেফিনেটলি দেখে নিতে পারো আজকের ডেট দিয়ে এডুকেশন অনলাইন অনুষ্ঠান। আগামী দিনে এডুকেশন অনলাইন অনুষ্ঠান নিয়ে আবারও ফিরবো বিভিন্ন বিষয়ের ওপর, অবশ্যই স্যারদের নিয়ে, সমস্ত টিচারদের নিয়ে তোমরাও থাকবে। অনেক অনেক ধন্যবাদ স্যারকে জানাবো আবারও, এবং ধন্যবাদ আপনাদের। নমস্কার।